প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা জানেন বিসিএস সহ ব্যাংক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ হচ্ছে একটি ইন্টিগ্রাল একটি সাবজেক্ট। এমন কোনো পরীক্ষা নেই যেখানে রিটেন বেশিরভাগ নম্বর হচ্ছে ইংলিশ থেকে করা হয়, এবং সেই ইংলিশের প্র্যাকটিক্যাল প্রফিসিয়েন্সিকে বাড়াইতে বোধগম্য করতে ইংরেজি পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। এবং সেই দ্বারাকে লক্ষ্য রেখে আমার এই ইংলিশ নিউজ পেপার অ্যারেঞ্জমেন্টটা আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমরা জিও পলিটিক্যাল ইনসাইট অ্যানালাইসিস করব, যেটা বাংলাদেশ এবং তুর্কিকে নিয়ে, তুরস্ককে নিয়ে। এখানে যে হেডলাইনটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড টার্কি রিলেশনস টুয়ার্ডস আ ডিসিপ্লিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ডিসিপ্লিন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, স্ট্র্যাটেজি থেকে স্ট্র্যাটেজিক, নাউন থেকে অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। পার্টনারশিপ শব্দের পরে যদি শিপ থাকে সেটা হচ্ছে দ্য একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে দ্য নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। টুয়ার্ডস এটা হচ্ছে একটা প্রেপোজিশন, কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া বোঝাতে টুয়ার্ড বা টুয়ার্ডস ইউজ করা হয়। বাংলাদেশ এবং তুর্কির যে সম্পর্ক সেটা হচ্ছে সুশৃঙ্খল একটা কৌশলগত অংশীদারিত্বের দিকে। এভাবে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যখন কোনো একটা অংশের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এবং সেটা বিশেষ করে পত্রিকার হেডলাইন, কোনো একটা হেডলাইনকে আমরা নাউন ফ্রেজ হিসাবে ধরে নিতে পারি, নাউন ফ্রেজ হিসেবে। এখান থেকে একটা আমরা যখন একটা স্টোরি লিখি, আমরা যখন প্রেসের রাইটিং কোনো যে কোনো একটা আমরা যখন ফোকাস রাইটিংয়ের একটা হেডলাইন যখন দিতে যাই, হেডলাইন লেখার এখান থেকে একটা খুব ভালো একটা রুলস আমরা শিখতে পারি। হেডলাইনটা হচ্ছে বিশেষ করে এমন কিছু কিওয়ার্ডস আমাদেরকে নিতে হবে যে আমি পরবর্তীতে কী লিখতেছি সবগুলোকে কভার করবে এই হেডলাইনটা। বিশেষ করে হেডলাইনটা হচ্ছে যে ফ্রেজে লিখতে হয়, যেখানে কোনো সেন্টেন্স হবে না, ইলাবোরেশন হবে না, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এভাবে হেডলাইনটা লেখা সবচেয়ে বেশি ইফেক্টিভ। যদিও আধুনিক নিউজ পেপারগুলোতে এগুলো মানে না এখন। আচ্ছা, যাই হোক, আমরা একটু ভিতরে দেখব কী আছে এখানে। যে বলা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড টার্কি লাইক টু ডিসক্রাইব, লাইক টু পছন্দ করা, লাইকের পরে সবসময় ইনফিনিটিভ হয়। ভার্ব বাংলাদেশ অ্যান্ড টার্কি হচ্ছে দ্য সাবজেক্ট ফ্লোরাল, এরপরে ভার্বও হচ্ছে দ্য ফ্লোরাল। ডিসক্রাইব বর্ণনা করে, দেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্ক এজ ব্রাদারলি ভ্রাতৃত্ব, হিস্টোরিক ঐতিহাসিক, অ্যান্ড ইনক্রিজিংলি স্ট্র্যাটেজিক যেটা হচ্ছে একটা ক্রমবর্ধমান কৌশলগত। এখানে আমরা যদি দেখি ব্রাদার, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, স্টোরিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইনক্রিজিংলি যদিও কিন্তু অ্যাডভার্ব, ইনক্রিজিং এতটুকু পর্যন্ত হচ্ছে যে সেটা অ্যাডজেক্টিভ, যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু এখানে স্ট্রাকচার অনুসারে সেটাকে আমরা অ্যাডভার্ব ধরতে পারবো না, এটাকে অ্যাডজেক্টিভ ধরতে হবে। এটা হচ্ছে দ্য নাউন স্ট্র্যাটেজিক, এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার, অ্যাডজেক্টিভ পরবর্তীতে হচ্ছে দ্য নাউন। এবং ব্রাদারলি, হিস্টোরিক অ্যান্ড ইনক্রিজিংলি স্ট্র্যাটেজিক হচ্ছে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে অ্যাজ হচ্ছে এখানে এটা হচ্ছে একটা প্রেপোজিশন অ্যাজ। আবার এখানে আরেকটা বিষয়, এলওয়াই থাকলে, যেমন ব্রাদার থেকে ব্রাদারলি হয়েছে, ব্রাদার একটা নাউন, এলওয়াই ভ্রাতৃত্ব, ব্রাদারহুডে বলতে পারি। অ্যাজ নাউনের পরে যখন এলওয়াই হয় তখন হচ্ছে এটি নাউন হিসেবে বিবেচনা করতে হবে। ঠিক অনুরূপভাবে ফাদারলি, মাদারলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে যে এলওয়াই থাকলে যে অ্যাডভার্ব হবে সেটা কিন্তু না, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে কী বলা হচ্ছে, বাংলাদেশ এবং তুর্কির সম্পর্ককে যে বর্ণনা করে যেতে পছন্দ করা হয়, যেটা একটা ভ্রাতৃত্ব, ঐতিহাসিক, ক্রমবর্ধমান একটা কৌশল বিষয়, যেটা দ্য ওয়ার্ডস আর সিনসিয়ার লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ
এই ওয়ার্ডগুলো খুবই মনে হচ্ছে মানে খুব ইমোশনাল ওয়ার্ডস, খুব আন্তরিক, রিলেশনশিপ, দে আর অলসো ইনসাফিসিয়েন্ট অলসো, কিন্তু এগুলো অপর্যাপ্ত, এগুলো ইমোশনাল কথাটাকে বলা হচ্ছে, যে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ লিঙ্ক ইনভলভ। স্টোরি গিভস ঢাকা অ্যান্ড আঙ্কারা ইমোশনাল ডেপথ, কারণ এই যে ইমোশনাল ডেপথ, ঐতিহাসিক যে গভীরতাটা, প্রকটটা, সেটা হচ্ছে যে হিস্টোরি আমাদেরকে দেয়। কারণ আগে থেকেই টার্কির সাথে বা তুর্কির সাথে আগে থেকে একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল। যেমন ইমোশনালটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ডেপথ, ডিপ থেকে ডেপথ, যে অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়েছে, এখানে অ্যাডজেক্টিভের পরে বিদায়, এই জন্য এটা নাউনে কনভার্ট করা হয়েছে। এবং এরপরে যদি দেখি দ্য সেরিজ নাও ইজ টু টাউন ইজ ফাইনাইট ভার্ব, লিঙ্ক ইন ভার্ব হবে না, এখানে হচ্ছে দ্য মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। টু টার্ন রূপান্তর করা, এই যে দ্যাট ওয়ার্মথ ইনটু মিনিংফুল স্ট্র্যাটেজিক ডেপথ, যে একটা ইমোশনাল যে সম্পর্ক, উষ্ণ সম্পর্ক, সেটাকে অর্থপূর্ণ কৌশলগত গভীরতায় রূপান্তর করা, এটাই হচ্ছে দেখো সবচেয়ে বড় মানে ঝুঁকি। মানে কথাটা বলা হচ্ছে শুধু ইমোশনাল রিলেশন হবে না, হবে না। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ইমোশনাল বলতে কোনো কিছু না, রিয়ালিটি, যেখানে স্বার্থ আছে সেখানেই। এখন রাইটার বলতে চাচ্ছে সেই ইমোশনাল উষ্ণ অভ্যর্থনা, উষ্ণ সম্পর্কটাকে আমাদেরকে খুব অর্থপূর্ণ কৌশলধারিত্বে রূপান্তর করতে হবে। এই সেন্টেন্সে যদি আমরা দেখি, দ্যাট কিন্তু এখানে কোনো কনজাংশন না, দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দ্যাটস হচ্ছে দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা কখন আমি কনজাংশন বলতাম, যদি পরবর্তীতে একটা ভার্ব থাকতো, ভার্বযুক্ত অংশটাকে ক্লোজ বলা হয়, ক্লোজ থাকলে এটা কনজাংশন হতো। এখানে কোনো ভার্ব নাই, এখানে কি আছে, ওয়ার্মথ, এটা হচ্ছে একটা নাউন, শব্দের পরে টিএস থাকলে নাউন, তাই এটা হচ্ছে দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অর্থাৎ ঝুঁকিটা হচ্ছে যে উষ্ণ অভ্যর্থনাটাকে একটা অর্থপূর্ণ কৌশলধারিত্ব, গভীর কৌশলধারিত্ব, অর্থপূর্ণ কৌশলধারিত্বের মধ্যে রূপান্তর করা, এইভাবে বোঝানো হচ্ছে। একটা মোমেন্ট, এমন এক মুহূর্তে, when both countries are certain, when একটা কনজাংশনস, তাহলে এটা একটা ক্লজ আর আছে, ভার্বযুক্ত অংশ, both countries, বোথের পর সবসময় নাউনটা ফ্লোরাল হবে। যখন both অ্যান্ড হবে তখন এটা কোরিলেটিভ কনজাংশন, প্যারালাল স্ট্রাকচারের মধ্যে পড়ে। যখন শুধু বোথের পরে যখন অ্যান্ড থাকবে না, বোথ, এটা আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে, আবার বোথের পর যখন নাউন থাকবে তখন এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বলা হচ্ছে। উভয় দেশ আর সার্চেড, খুঁজতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর গ্রেটার অটোনমি, বৃহত্তর সাহিত্য শাসন তারা অনুসন্ধান করতেছে। এই ইন এ রেস্টলেস মানে যেটা হচ্ছে তো অস্থির, উশৃঙ্খল, হাঙ্গামা, খুব খারাপ অবস্থা, ইন্টারন্যাশনাল অর্ডার, অর্থাৎ আন্তর্জাতিক দিয়ে শৃঙ্খলার অস্থিরতার মধ্যে উভয় রাষ্ট্র তাদের নিজস্ব একটা সাহিত্য শাসন অনুসন্ধান করতেছে। এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমার পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পরে যদি কমা থাকে, সেটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের পরে কমা হয়, আরেকটা ক্লজ শুরু হবে, সেটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ঢাকা অ্যান্ড আঙ্কারা মাস্ট, এই যে ঢাকাকেই বাংলাদেশকে ইন্ডিকেশন করা হচ্ছে, আঙ্কারাকে এখানে কি তুরস্ককে ইন্ডিকেশন করা হচ্ছে, তুর্কিকে ইন্ডিকেশন করা হচ্ছে। একটা শব্দের পরিবর্তে যখন আরেকটা শব্দ ইন্ডিকেশন করে, তখন সাহিত্যের ভাষায় এটাকে বলা হয় মেটোনিমি, রূপান্তর। এরকম মাস্ট মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফ্রম, অগ্রসর হতে হবে, বিয়ন্ড মানে হচ্ছে যে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, যে আমার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনকে আমি ছাড়িয়ে গেলাম, আমার সামর্থ্যকে আমি ছাড়িয়ে গেলাম, দিস ইজ কল্ড বিয়ন্ড, এটা একটা প্রেপোজিশন। সেরিমনিয়াল ওয়ার্ম, যে অনুষ্ঠানগত উষ্ণ যে ইমোশনাল সম্পর্ক, সেটাকে অবশ্যই অগ্রসর হতে হবে। ঢাকা আর আঙ্কারাকে যদি রিয়ালিটি কিছু করতে চাই, ওই ইমোশনাল ডেপথের মধ্যে থাকলে হবে না। অ্যান্ড বিল্ড আ পার্টনারশিপ, এমন একটা অংশীদারিত্ব তাদেরকে নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে। মেজার্ড, যেটা পরিমাপ করা হবে, বাই ডেলিভারি মানে যেটা, এখানে ডেলিভারি মানে সরবরাহ,
এখানে এটা একটা ম্যাটাফোর, অর্থাৎ তাদের হেল্প, আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন কাজের মাধ্যমে, এই কাজের মাধ্যমে এই সম্পর্কটাকে একটা পার্টনারশিপে রূপান্তর করতে হবে। এখানে দুইটা ভরফ, এখানের ভিতরে কিন্তু দুইটা ক্লজ আছে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, উইল্ড আর একটা ভরফ, যতটা ভরফ ততটা ক্লজ, এটা আর একটা প্রিন্সিপাল ক্লজ। কেন? এন্ড এটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, উইল্ড পার্টনারশিপ মেজার্ড বাই ডেলিভারি, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। ক্লন মানে কোনো ক্লজ এই ডেলিভারিকে ব্যাখ্যা দিতে, কোনো কিছুকে ব্যাখ্যা দিতে ক্লন ইউজ করা হয়। যেমন সে ডেলিভারিগুলো কী কী? ডেলিভারি এখানে নাউন, এই শব্দটার ফরমেশন হচ্ছে যে ডেলিভার থেকে ডেলিভার, ডেলিভারি ওয়াই যুক্ত হলে সেটা নাউনে রূপান্তর হচ্ছে। আবার কিছু কিছু শব্দের পরে ওয়াই যুক্ত হলে সেটা আবার অ্যাজেক্টিভ হয় অর্থদিক, যেমন হেলথ, হেলদি, আবার অ্যাজেক্টিভ হচ্ছে। মানে ওয়াই যুক্ত হলে নাউন হচ্ছে, ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হচ্ছে। সেটা ডিপেন্ড করবে শব্দটার অর্থের উপরে, এটা বুঝে নিতে হবে একটা বাক্যের অবস্থানের উপরে। পার্টস অফ স্পিচের বিন্যাসটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচের বিন্যাস না বুঝলে সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করা হচ্ছে, সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে, এটা কখনও সঠিক করে গ্রামাটিক্যালি লেখা যাবে না। যেমন ট্রেড, ডিফেন্স, কোঅপারেশন, প্রতিরক্ষা সহযোগিতা, হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি, যেটা খুব মানব হিতৈষী কূটনীতি। হিউম্যানিটেরিয়ান শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলতে পারি ফিলান্থ্রপিস্ট, যারা মানুষকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট, এটাকে বলা হয় হিউম্যানিটেরিয়ান। এডুকেশন, শিক্ষা, টেকনোলজি, এগুলো আপনারা জানেন। পিপল টু পিপল টাইস, যেটা মানুষ থেকে মানুষের বন্ধন, মানে জনপতি, তুর্কির মানুষের সাথে মানুষের মানে একদম ওয়ান টু ওয়ান, পার্সন টু পার্সন ডিরেক্ট সম্পর্ককে ইন্ডিকেশন করা হচ্ছে। পিপল টাইস মানে এটা ডিরেক্ট রিলেশন, এটা একটা ম্যাটাফোর, এরকম সম্পর্ক হতে হবে। বোথ কান্ট্রিজ ইন সেন্স, এটা এমন একটি সেন্স আছে, এই যে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ব্রিজ কান্ট্রি, দুইটা রাষ্ট্রকে সেতুবন্ধন করা, আরেকটা ম্যাটাফোর পাচ্ছি। ব্রিজ মানে কি? দুইটা এলাকাকে, দুইটার প্লেসকে একসাথে করে ফেলা, ঠিক দুইটা রাষ্ট্রকে একসাথে করে ফেলা, ব্রিজের সাথে কম্পেয়ার করা হচ্ছে। দিস ইজ দ্য ম্যাটাফোর, সেতুবন্ধন করা। এখানে যে একটা বিষয় সেটা হচ্ছে আমরা দুইটা ভাষাকে দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে যেটা আমাদের লিটারাল মিন বা সরাসরি বলতে পারি, সে বাচ্চাটা বেশি মিনিংফুল হয় না। যখন আমরা কোনো কিছুর সাথে ফিগার অফ স্পিচ, ম্যাটাফোর, সিমিলি, উপমা, রূপক, এগুলো যখন প্রয়োগ করে কোনো একটা লেখা লিখবো, তখন এটা আমাদের লিটারাল মিনিং হবে না, এটা ম্যাটাফোরিক্যাল মিনিং হবে। তখন এটা হচ্ছে যে ভাষার অলঙ্কার বলা হয়। এই সমস্ত লেখাগুলো হচ্ছে যে খুবই হাইপারবোলিক মিনিং প্রকাশ করে এবং খুবই মিনিংফুল হয়। এবং ওই সমস্ত লেখাগুলো কম লিখেও হচ্ছে যে খুব মানে অনেক নাম্বার পাওয়া যায়। এই জন্য পত্রিকা পড়লে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন পড়তে 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 আপনার এমন একটা লেখার ধরন মাথার মধ্যে ব্রেন স্টর্মিং হবে, আপনি কোন সেন্টেন্স কীভাবে লিখবেন, কীভাবে উপমা প্রয়োগ করবেন, কীভাবে আপনি ফ্যাক্ট ইউজ করবেন, কীভাবে আপনার অপিনিয়ন ইউজ করবেন, কীভাবে আপনি এটাকে আরও বেশি মিনিংফুল বা এটা হচ্ছে যে একটা অলঙ্কার সমৃদ্ধ লেখাকে রূপান্তর করবেন, এই জিনিসগুলো আপনার সেট হয়ে যাবে। কিন্তু এই জন্য আমি পত্রিকা পড়ার একদম বিকল্প নেই। পরবর্তীতে যদি দেখি, টার্কি বিটুইন এশিয়া, দুইটা রাষ্ট্রকে বোঝাতে বিটুইন হয়, এশিয়া আর ইউরোপ। টার্কি দুইটা রাষ্ট্রের ভিতরে, দুইটা মহাদেশের ভিতরে, এশিয়া এবং ইউরোপ। ঠিক অনুরূপভাবে যে পলিটিক্যাল ইনসাইট বোঝানো হচ্ছে, বাংলাদেশ বিটুইন ওয়েস্ট অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ পশ্চিম দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে। মানে দুইটা রাষ্ট্র হচ্ছে তেমনভাবে যে পলিটিক্যাল লোকেশন, যে লোকেশনটা হচ্ছে তো খুবই মিনিংফুল একটা লোকেশন। এবং দুইটা রাষ্ট্রের মধ্যে যদি সম্পর্কটা হয়, মানে সম্পর্ক হওয়া খুব ইজি। এবং ব্যবসায়ের যে এখানে ডেলিভারিগুলোর কথাগুলো বলা হচ্ছে, সেগুলো হচ্ছে যে আরও বেশি প্রসার করা যেতে পারে, কিন্তু যে পলিটিক্যাল লোকেশনে তাকে ভিত্তি করে এই কথাটা বলা হচ্ছে। যদি এরপরে যদি যাই আমরা, পরবর্তীতে বলা হচ্ছে দ্য ইমোশনাল ফাউন্ডেশন ইজ রিয়াল, এই যে সাবভার্ব, তাহলে এখানে নাউন, সাবজেক্ট, নাউন ফ্রেজ, রিয়াল হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, লিঙ্ক ইন ভার্ব। এই যে ইমোশনাল যে রিলেশনটা, সেটার মূল ভিত্তিটাকে, এটা কিন্তু আসলেও বাস্তব। কেন বাস্তব? এটার একটা ইতিহাসকে ইন্ডিকেশন করা হচ্ছে, সেটা প্রমাণ দিচ্ছে।
একটা লেখার এখান থেকে আর একটা জিনিস শিখবো, আমি প্রত্যেকটা আগের সেন্টেন্সকে লিখতেছি, পরের সেন্টেন্সকে লিখতেছি, একটা ব্যালেন্স থাকতে হবে, সিকোয়েন্স থাকতে হবে। এই যে ইমোশনাল ওয়ার্ম রিলেশনস পার্টনারশিপ, সেটা আগে থেকে এটা কেন হচ্ছে সেটার একটা মানে হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট তুলে ধরতেছে। তাহলে আগে যে সেন্টেন্সটা বলেছি, পরে যা লিখবে তার মধ্যে হচ্ছে একটা কোহারেন্স, যেটাকে বলা হয় লেখার, এটা হচ্ছে একটা কোহারেন্স, একটা সঙ্গতিপূর্ণ হচ্ছে। লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে যে ফোকাস রাইটিংয়ের কোন মূল ভিত্তি। দ্য কানেকশন বিটুইন দ্য থার্কস অ্যান্ড বেঙ্গলস, এই দুইটা সম্প্রদায়ের মধ্যে রিসেস ভার্ব সাবজেক্ট নাউন ফ্রেজ এমন একটা জায়গায় গিয়ে অবস্থান করেছে, ব্যাক টু দ্য আর্লি 13th সেঞ্চুরি, সেটা হচ্ছে যে একদম ইতিহাসের ত্রয়োদশ শতাব্দীর কথা বলতে পারি। প্রিন্সিপাল ক্লোজ হোয়েন কনজাংশনস, যেটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বাখতিয়ার খিলজি এন্টার বেঙ্গল, বাংলার মধ্যে প্রবেশ করেছিল, ফার্স্ট টাইম উল্লেখ করা হচ্ছে বিটুইন 1202 অ্যান্ড 1205, এই দুইটা সময়ের মধ্যে। এবং কমা, কমা মানে কি, এই যে এটা একটা ক্লজ আর একটা ক্লজ, প্যারালাল স্ট্রাকচার, স্টাবলিশ মুসলিম অথরিটি ওভার ঘোর, মানে মুসলিম আধিপত্য, মুসলিম শাসন বিস্তার স্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল, যেটা হচ্ছে এই আধিপত্য বোঝাতে সবসময় প্রেপোজিশন ওভার হবে। গোর লেটার নাউন, পরবর্তীতে এটাকে বলা হয় অ্যাজ লখনৌতি, লখনৌ বলা হয় বাংলায় বলি হয়, এটা একটা প্রেপোজিশন। বুঝতে পেরেছেন আশা করি। দ্যাট পিরিয়ড ব্রট আবার হচ্ছে দ্য ভার্ব, এটা হচ্ছে দ্য সাবজেক্ট, বুঝে নিতে হবে। আগেই আমরা প্রথম প্যারা যেগুলো দেখেছি সবগুলো প্রেজেন্ট টেন্সে, এখন যেগুলো দেখতেছি প্রত্যেকটা হচ্ছে দ্য ফার্স্ট টেন্সে। কেন? এটা হচ্ছে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অতীতের কোনো কিছু, অতীতের কোনো কনসেপ্টকে, কোনো অপিনিয়নকে যখন আমরা এক্সপ্লেইন করবো তখন এটা ফার্স্ট টেন্সে উল্লেখ করতে হবে। এটা ব্রেইন থেকে ব্রট, ব্রেইনের, হ্যাঁ, ফার্স্ট ফ্রম নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসেস, মানে এটা হচ্ছে যে ওখান থেকে এই বিষয়টা নিয়েছিল আগে থেকেই, এটা নতুন একটা প্রশাসনিক প্র্যাকটিস। এনকারেজ, আবার একটা ক্লজ, আবার একটা ভার্ব, এই যে প্যারালাল স্ট্রাকচার, কমা দিলে আগে একটা ক্লজ হলে কমা দিয়ে আবার আরেকটা ক্লজ, আবার আরেকটা ক্লজ, ফ্রেজ দিলে কমা দিয়ে আবার একটা ফ্রেজ, সেম ফ্রেজ। এনকারেজ দ্য গ্রোথ অফ মার্কস, মানে বৃদ্ধি, গ্রোথ মানে এখানে ইনক্রিজ, গ্রো থেকে গ্রোথ, ভার্ব থেকে নাউন, অনেকগুলো মসজিদ স্থাপিত, মাদ্রাসাস অ্যান্ড খানকাস, আবার একটা ক্লজ। তাহলে দেখেন এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, প্যারালাল স্ট্রাকচার, laid the foundations of Muslim rules in Bengals, এই যে এভাবে মুসলিমের আধিপত্য বিস্তার করেছিল, প্রতিষ্ঠা করতে পেরেছিল উনি এই কাজগুলো করার মাধ্যমে, এভাবেই বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি যে ইংলিশ হচ্ছে একটা পার্টস অ্যান্ড পার্সেল হচ্ছে সাবজেক্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং সেই ইংলিশের ফ্রিকোয়েন্সি, প্র্যাকটিক্যাল ফ্রিকোয়েন্সি যদি আপনি বাড়াতে চান, ইংলিশ নিউজ পেপার পড়ার বিকল্প নেই। আমি একসাথে আলোচনা করতে গিয়ে এখানে ওয়ার্ডস অ্যানালাইসিস, সেন্টেন্সের স্ট্রাকচার, একটা সেন্টেন্স কীভাবে লিখব, কীভাবে সিকোয়েন্স ভিত্তিক আমি আমার ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে, এখানে গ্রামেটিক্যাল অনেকগুলো পয়েন্টস, মানে এক কথায় এই রিডিংটা প্র্যাকটিসের পাশাপাশি রাইটিং, গ্রামার, ভোকাবুলারি অনেক কিছু প্র্যাকটিস হচ্ছে। এই জন্য রেগুলার পত্রিকা পড়ার বিকল্প নেই। সে ধারাকে লক্ষ্য রেখেই আমি হচ্ছে আমার এই অ্যারেঞ্জমেন্ট। এজন্য বলবো আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার এই প্রোফাইলটা ফলো করে রাখো, এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি একদিন বা 2 দিন পর পরে বা প্রায় সময় যখন আমি ফ্রি থাকবো, সপ্তাহে মিনিমাম 2টা থেকে 3টা কিন্তু ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরেকটা যে পলিটিক্যাল ইনসাইটে নিয়ে আমি আলোচনায় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।